আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রিপসিন ও পেপসিনের মধ্যে পার্থক্য। পেপসিন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ থেকে পেপসিন উৎপন্ন হয়। অগ্নাশয় থেকে ট্রিপসিন উৎপন্ন হয়। পেপসিন পাকস্থলী থেকে নিঃসৃত হয়। ট্রিপসিন ক্ষুদ্রান্তের ডিউডেনামে নিঃসৃত হয়। এটি প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসাবে নিঃসৃত হয়, পরে পাকস্থলী হাইড্রোক্লোরিকের সংস্পর্শে সক্রিয় পেপসিনে পরিণত হয়। এটি প্রথমে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন হিসাবে নিঃসৃত হয়, পরে ডিউডেনামের এন্টারোকাইনেস এনজাইমের সংস্পর্শে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। এটি পাকস্থলীতে প্রোটিনকে প্রোটিউজ ও পেপটোনে পরিণত করে। এটি ডিউডেনামে প্রোটিউজ ও পেপটোনকে পলিপেপটাইডে পরিণত করে। লেসিথিনেজ এনজাইম লেসিথিনকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড ও কুলোনে পরিণত করে। মানবদেহে 5 ধরনের পুষ্টিক গ্রন্থি আছে: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। মানুষের মুখগহ্বরের দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি আছে। থলির প্রাচীরে সেরাস কোষ ও মিউকাস কোষ থাকে। প্যারোটিড গ্রন্থি, এগুলো সবচেয়ে বড় লালা গ্রন্থি। প্রত্যেক কানের নিচে রয়েছে একটি করে মোট 2টি প্যারোটিড গ্রন্থি। প্রত্যেক গ্রন্থি থেকে একটি নালী বের হয়ে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীত মুখ বিবরে উন্মুক্ত হয়। প্রতি ম্যান্ডিবল বা নিম্ন চোয়ালের কৌণিক অঞ্চলের নিচে একটি করে মোট 3 জোড়া সাবমেন্ডিবুলার গ্রন্থি অবস্থিত। জিহ্বার নিচে ফ্রেনুলাম নামক বিশেষ ত্বকের পাশে উন্মুক্ত হয়। সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয়। লালা। একজন সুস্থ মানুষ দৈনিক 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। সবসময় পিএইচ 6.2 থেকে 7.4 মাত্রা আম্লিক অবস্থা বিরাজ করে। পানি 95.5% থেকে 99.5% পর্যন্ত। প্রতি 100 মিলিলিটার লালায় 1 মিলি অক্সিজেন, 15 মিলি নাইট্রোজেন, 50 মিলি কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে। অজৈব পদার্থ প্রায় 0.2%, জৈব পদার্থ প্রায় 0.3%। মুখ, জিহ্বা, ঠোঁট লালায় সিক্ত অবস্থায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ভয়ে, উত্তেজনা, উৎকণ্ঠা ইত্যাদি সময়ে কিংবা অসুখের সময় লালা ক্ষরণ কমে যায়, তখন কথা বলতে অসুবিধা হয়। এই অবস্থাকে জেরোস্টোমিয়া বলে। মিউকাস নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সঙ্গে মিশে পিচ্ছিল খাবারকে দলায় পরিণত করে। ক্লোরাইড সেলিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। সেলিভারি অ্যামাইলেজ বা টয়ালিন এনজাইম বাইকার্বনেট লালার অম্লতা পিএইচ 6.2 থেকে 6.4 এর মধ্যে বজায় রাখতে সাহায্য করে। এটি বাফার হিসাবে কাজ করে। লাইসোজাইম এনজাইম গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে রোগ প্রতিরোধ করে। যকৃৎ। মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের নিচের দিকে ডিউডেনাম ও ডান বৃক্কের উপর দিকে পাকস্থলীর ডান পাশে অবস্থিত একটি লালচে বাদামি রঙের, এটি একটি বহির্ঘরা ও অন্তঃঘরা গ্রন্থি হিসেবে কাজ করে। যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। প্রাপ্তবয়স্ক মানুষ এর ওজনে প্রায় 1.4 to 1.8 কেজি, নারী দেহে 1.2 to 1.4 কেজি, সদ্যভূমিষ্ঠ শিশুদের দেহে 150 গ্রাম। ডান বাম কোয়াড্রেট ও কডেট নামে 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত। ডান খণ্ডটি সবচেয়ে বড়। যকৃতের ডান খণ্ডের নিচে পিত্তথলি সংলগ্ন থাকে। যকৃৎ থেকে আসা ডান ও বাম যকৃৎ নালী মিলে একটি অভিন্ন যকৃৎ নালী গঠন করে। এটি পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে, যা অ্যাম্পুলা অফ প্যাটার নামে নালীর মাধ্যমে
ডিউডেনামে উন্মুক্ত হয়। যকৃৎ গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দিয়ে আবৃত থাকে। প্রতিটি লোবিউলের অন্তর্ভাগে অসংখ্য বহুভুজাকার হেপাটিক কোষ বা হেপাটোসাইট থাকে। লোবিউলের কেন্দ্রে একটি করে কেন্দ্রীয় শিরা থাকে। সাইনোসয়েডগুলো কাপ্পার কোষ দিয়ে আবৃত থাকে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, যা দেহের ওজনের 3.3 থেকে 5%। একে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়। এখানে প্রায় 5 শতাধিক জৈবনিক কাজ সম্পন্ন হয়ে থাকে বলে বিজ্ঞানীদের ধারণা। যকৃতের সাশ্রয়ী ভূমিকা। যকৃৎ দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। গ্লাইকোজেন সঞ্চয়। রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তর হয়ে যকৃতের সঞ্চয়ী কোষে জমা থাকে। ইনসুলিন নামক হরমোন এই প্রক্রিয়ায় সাহায্য করে। রক্তের ভাণ্ডার হিসাবে কাজ করে। যকৃৎ প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় রাখতে পারে। ভিটামিন সঞ্চয়। যকৃৎ স্নেহে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, পানিতে দ্রবণীয় ভিটামিন বি ও সি, সায়ানোকোবালামিন, B12, ফলিক অ্যাসিড, B9 সঞ্চয় করে। পিত্তরস সঞ্চয়। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে, যা খাদ্য পরিপাকে বিরতিহীনভাবে সরবরাহ হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃৎ দৈনিক প্রায় 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস তৈরি করে। লোহিত রক্তকণিকার ভাঙ্গনে হিমোগ্লোবিন যকৃতের কাপ্পার কোষের মাধ্যমে ভেঙে হিমোগ্লোবিনে পরিণত হয়। হিমের লৌহ অংশ ফেরিটিন হিসাবে যকৃতে জমা থাকে। দেহে গ্লুকোজের মাত্রা প্রতি 100 ঘন সেন্টিমিটারে 100 মিলিগ্রাম গ্লুকোজ হিসাবে। শর্করা বিপাকে যকৃতি দেহে গ্লুকোজের মাত্রা প্রতি 100 ঘন সেন্টিমিটারে 100 মিলিগ্রাম গ্লুকোজ হিসাবে নিয়ন্ত্রণ করে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিকে গ্লাইকোজেনেসিস বলে। প্রক্রিয়াটি ইনসুলিনের উপস্থিতিতে উদ্দীপ্ত হয়। ইনসুলিন হচ্ছে রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে তার প্রতি সাড়া দিয়ে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হরমোন। গ্লুকোনিওজেনেসিস, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অশর্করা জাতীয় খাদ্য উপাদান থেকে গ্লুকোজ শর্করা উৎপন্ন হয়, তাকে গ্লুকোনিওজেনেসিস বলে। এটি শর্করার উপচিতিমূলক বিপাক। এ প্রক্রিয়ায় গ্লুকাগন হরমোন দ্বারা উদ্দীপ্ত হয়। এভাবে যকৃৎ রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 90 মিলিগ্রাম থেকে 100 ঘন সেন্টিমিটার বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লাইকোজেনোলাইসিস, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়, রক্তে মিশে যায়। এই প্রক্রিয়াটি এপিনেফ্রিন ও গ্লুকাগন হরমোন দিয়ে প্রভাবিত হয়। লাইপোজেনেসিস, রক্তে গ্লুকোজের মাত্রা যদি এমন পরিমাণ বেড়ে যায় যে তা শক্তি উৎপাদন, গ্লুকোজেন সঞ্চয় ক্ষমতার মাত্রাকে ছাড়িয়ে যায়, তখন ইনসুলিন হরমোনের প্রভাবে যকৃৎ অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড
রূপান্তর করে। এজন্য অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খেলে রক্তে ট্রাইগ্লিসারাইড মাত্রা বেড়ে যায়, যা হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকির উপাদান। রিস্ক ফ্যাক্টর ট্রাইগ্লিসারাইড। গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস এর পার্থক্য প্রকৃতি। এই প্রক্রিয়ায় গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়। প্রভাবক ইনসুলিন, প্রভাবক গ্লুকাগন। গুরুত্ব: রক্তে শর্করার পরিমাণ কমায়, ভারসাম্য বজায় রাখে। রক্তে শর্করার পরিমাণ বাড়ায় শর্করা কমে গেলে। যকৃৎ অতিরিক্ত ও অব্যবহৃত অ্যামাইনো অ্যাসিড ডিএমিনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো অ্যাসিড ও অ্যামিনো মূলক উৎপন্ন করে। কিটো অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য ক্রেবস চক্রে প্রবেশ করে। যকৃতে অরনিথিন চক্রে শর্করা বিপাকে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি হয়। ইউরিয়া রক্তবাহিত হয়ে বৃক্ক থেকে মূত্ররূপে দেহে নির্গত হয়। প্লাজমা প্রোটিন সংশ্লেষণ: যকৃতে গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সব ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে। যকৃৎ অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোন সংশ্লেষণ করে, যা বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে স্বীকৃত হয়ে অ্যাঞ্জিওটেনসিন উৎপন্ন করে দেহে রক্তচাপ বাড়িয়ে তোলে। ভ্রূণদেহে লোহিত কণিকা উৎপাদনে যকৃৎ নিয়োজিত থাকে। লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন বা 4 মাস। যকৃতের ম্যাক্রোফেজকে কাপ্পার কোষ বলে। ম্যাক্রোফেজের অভ্যন্তরীণ হিমোগ্লোবিন ভেঙে হিম ও গ্লোবিনে পরিণত করে। হিম থেকে আয়রন অংশ সরে গেলে অণুর বাকি অংশ বিলিবার্ডিন নামে সবুজ রঞ্জক উৎপন্ন করে। এই রঞ্জক হলদে বিলিরুবিন এ পরিবর্তিত হয়। পিত্ত উৎপাদন: পিত্ত লবণ যেমন সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টরুকুলেট সংশ্লেষণ করে। হরমোন সংশ্লেষণ: যকৃৎ অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক হরমোন সংশ্লেষণ করে, যা বৃক্ক থেকে নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়ে দেহে রক্তচাপ বৃদ্ধি করে। টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন যত দ্রুত ধ্বংস হয়, অন্য হরমোনগুলো ইনসুলিন, গ্লুকাগন, আন্ত্রিক হরমোন, স্ত্রীযৌন হরমোন, অ্যাড্রেনাল হরমোন, থাইরক্সিন হরমোন তত দ্রুত ধ্বংস হয় না। যকৃতের নিঃসরণ: পিত্তরস বা পিত্ত যকৃৎ কোষ থেকে নিঃসৃত পিত্তরস হলদে সবুজ, আঠালো, তিক্ত স্বাদদারি, ক্ষারীয় তরল, pH 8.6 পদার্থ। পিত্তরস যকৃৎ থেকে নিঃসৃত হয়ে বাম ও ডান যকৃৎ নালী দিয়ে অভিন্ন যকৃৎ নালীতে আসে এবং সিস্টিক নালী দিয়ে পিত্তথলিতে জমা হয়। অভিন্ন যকৃৎ নালী ও সিস্টিক নালী মিলিত হয় অভিন্ন পিত্ত নালী তৈরি করে, যা অ্যাম্পুলা অফ ব্যাটার এর মাধ্যমে ডিউরেনামে উন্মুক্ত হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃতে দৈনিক প্রায় 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস তৈরি হয়। পানি উপাদান: পিত্তরসের যেসব উপাদান দ্বারা গঠিত তা হচ্ছে পানি 97 থেকে 98%, অজৈব পদার্থ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, কার্বনেট ও ফসফেট 0.8%, পিত্ত লবণ সোডিয়াম টুরুলুকলেট, সোডিয়াম গ্লাইকোলেট, পিত্তরঞ্জক বিলিরুবিন, বিলিবার্ডিন, কোলেস্টেরল 0.38%।
তিক্ত রস চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। পিত্তলবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সহায়তা করে। পিত্তলবণ কোলনে পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সহায়তা করে। অগ্নাশয়ে 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, প্রায় 5 সেন্টিমিটার চওড়া একটি মিশ্রগ্রন্থি। অগ্নাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বেরিয়ে একত্রিত হয়ে উইংসাং নালী গঠন করে। ডিউডেনামের কাছে অভিন্ন পিত্তনালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলার অফ ব্যাটার মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। সকল এসিনাসের লুমেন ও ক্ষুদ্র অগ্নাশয় নালিকাগুলো একত্রিত হয়ে প্রধান অগ্নাশয় নালী বা উইংসাং নালী গঠন করে। সনাল গ্রন্থি বলে বহির্গড়া গ্রন্থি বলা হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলে। আলফা কোষ, এটি গ্লুকাগন হরমোন ক্ষরণ করে যা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। বিটা কোষ, এটি ইনসুলিন ক্ষরণ করে যা রক্তের গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে, এটি আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিপি কোষ, পিপি সেল 3.5 থেকে 5%। গামা কোষ, এটি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। অগ্নাশয় রসে পানির পরিমাণ 98%। পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা। খাদ্য পরিপাক থেকে ক্ষুদ্রান্তে যাওয়ার সময় ক্ষারীয় তরলী রূপে পিএইচ থাকে 8 থেকে 8.3। অগ্নাশয় রস নিঃসৃত হয়। অগ্নাশয়ের বহির্গড়া অংশ থেকে দুই ধরনের ক্ষরণ মিলে অগ্নাশয় রস গঠিত হয়। পরিপাক এনজাইম ও একটি ক্ষারীয় তরল শর্করা। পরিপাক এনজাইম ও তাদের কাজ: অ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে। মল্টেজ এনজাইম মল্টোজ জাতীয় শর্করাকে গ্লুকোজে পরিণত করে। ট্রিপসিন এনজাইম প্রোটিউজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। ক্রাইমোটিসিন এনজাইম প্রোটিউজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। কার্বক্সিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইড জাতীয় লিঙ্কেজকে সরল পেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। অ্যামিনোপেপটাইড এনজাইম পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ট্রাইপেপটাইড এনজাইম ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ডাইপেপটাইড এনজাইম ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। কোলাজিনেজ এনজাইম কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করে। ইলাস্টেজ এনজাইম যোজক টিস্যুর প্রোটিন ইলাস্ট্রিনকে ভেঙে পেপটাইড উৎপন্ন করে। পরিপাক সংক্রান্ত কাজ ছাড়াও অগ্নাশয় রস যে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে তা হলো: অগ্নাশয় রস অম্ল ক্ষারের সমতা রক্ষা করে। অগ্নাশয় রস ক্ষারীয় ডিউডেনাম পাকস্থলী থেকে আগত তীব্র অম্লিক কাইম ক্ষারীয় মাধ্যমে নিরপেক্ষ হয়, ফলে এনজাইমের কার্যকারিতা খাদ্যবস্তু পরিপাক সম্পূর্ণ হয়। অগ্নাশয় রস দেহে পানির সাম্য রক্ষা করে। অগ্নাশয় রস দেহের তাপ নিয়ন্ত্রণ করে। প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক প্লট সম্পন্ন হয়। গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে। সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির রসকে গ্যাস্ট্রিক জুস বলে। একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। অক্সিটনিক কোষ, এগুলোকে প্যারাইটাল কোষ নামে পরিচিত। মিউকাস কোষ, এগুলো পিচ্ছিল ক্ষারীয় মিউকাস উৎপন্ন করে। আর্জেন্টাফিন কোষ, দানাদার এইসব কোষ টেরোটনিন নিঃসৃত করে। পাকস্থলী প্রাচীরে অবস্থিত বলয়াকার পেশিগুলো ছন্দময় সংকোচন প্রবাহ ও
পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। জাইমোজেনিক কোষ, জাইমোজেনিক কোষকে চিফ কোষও বলা হয়, চিফ কোষও বলা হয়। এই কোষ থেকে পেপসিনোজিন ও গ্যাস্ট্রিক লাইপেজ উৎপন্ন হয়। গ্যাস্ট্রিক জুসের কাজ, গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিক পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে। গ্যাস্ট্রিক জুসে অবস্থিত পেপসিন এনজাইম হাইড্রোক্লোরিকের সাথে মিশে প্রোটিনকে পেপটোনে পরিণত করে। গ্যাস্ট্রিক জুস পাকস্থলীর প্রাচীর সুরক্ষা করে। কিছু বিষাক্ত বস্তু, ভারী ধাতু, অ্যালকুলয়েড বস্তু ইত্যাদি গ্যাস্ট্রিক জুসের সাথে দেহ থেকে বহিষ্কৃত হয়। গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 শোষণের জন্য অত্যাবশ্যক। আন্তরিক গ্রন্থি এগুলো হচ্ছে ব্রাশ কোষ, গবলেট কোষ, প্যানেট কোষ, আর্জেন্টফিন কোষ, লিবারকুন এর গ্রন্থি, ব্রুনারের গ্রন্থি। এইসব গ্রন্থি থেকে খরিত রসকে আন্তরিক রস বা সাক্কাস এন্টারিকাস বলে। আন্ত্রিক রসের কাজ, আন্ত্রিক রসের মিউকাস অন্ত্রপ্রাচীরকে বিভিন্ন এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে। এতে উপস্থিত সক্রিয় এন্টারোকাইনেস নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। এনজাইম ও পিত্তরসের মধ্যে পার্থক্য। এনজাইম নালীযুক্ত গ্রন্থি নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থ, পিত্তরস যকৃৎ নিঃসৃত মিশ্র তরল পদার্থ। এনজাইম প্রাণী ও প্রোটিন জৈব পদার্থ, পিত্তরস পানি জৈব ও অজৈব পদার্থ থাকে। এনজাইম গ্রন্থি থেকে তাৎক্ষণিক উৎপন্ন হয়, কোথাও সঞ্চিত থাকে না। পিত্তরস যকৃৎ থেকে উৎপন্ন হয়, পিত্তথলিতে সঞ্চিত থাকে। এনজাইমের সমগ্র কর্মক্ষেত্র দেহের বিভিন্ন অঙ্গে। এনজাইমের রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। পিত্তরস খাদ্য পরিপাকে ক্ষারীয় মাধ্যম তৈরি করে। এনজাইম কার্য শেষে অপরিবর্তিত থাকে। পিত্তরস কার্য শেষে বর্জ্য হিসাবে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধাকেন্দ্র মানুষের খাদ্য গ্রহণে উদ্দীপ্ত হয় যখন রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। দুটি ভিন্ন ধরনের স্নায়ুজালক মানুষের খাদ্য পরিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সট্রিনসিক প্যাক্সাস, অন্তর্নিহিত স্নায়ুজালক বা ইন্ট্রিনসিক প্যাক্সাস বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র। মায়েন্টেরিক স্নায়ুজালক, এটি পুষ্টিতন্ত্রের মসৃণ পেশিগুলোর সংকোচন পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। সাবমিউকোসাল স্নায়ুতন্ত্র, এটি পুষ্টিতন্ত্রের বিভিন্ন ধরনের ক্ষরণ ও স্থানীয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। দুই ধরনের প্রতিবর্তী ক্রিয়া লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে, অনপেক্ষ প্রতিবর্ত ও সাপেক্ষ প্রতিবর্ত। অনপেক্ষ প্রতিবর্ত সম্পূর্ণটা, সাপেক্ষ প্রতিবর্ত সম্পূর্ণটা মস্তিষ্কের ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছে। স্নায়ু পর্যায়ে 1 ঘন্টা কাল স্থায়ী হয়। খাদ্য পরিপাক পাকস্থলীতে পৌঁছালে পাকস্থলী প্রাচীর উদ্দীপ্ত হয়। স্নায়বিক উদ্দীপনা সাবমিউকোসাল স্তরের মেসনাস প্যাক্সাস এ পৌঁছায়। গ্যাস্ট্রিক রস নিঃসরণ প্রায় 4 ঘন্টা যাবৎ চলে। ডিউডেনামের মিউকোসা কোলেস্টিওকাইনেসিস বা সিক্রেটিন হরমোন ক্ষরণ করে। সিক্রেটিন পাকস্থলী গ্যাস্ট্রিক রস ক্ষরণ বন্ধ করে এবং কোলেস্টিওকাইনিন পাকস্থলী থেকে খাদ্য ডিউডেনামে আসার গতি নিয়ন্ত্রণ করে।
গ্যাস্ট্রিন পাকস্থলিতে পাইলোরিক প্রান্তের গ্রন্থিগুলোর গুত্রের জি কোষ থেকে গ্যাস্ট্রিন গঠিত হয়। এর প্রভাবে পাকস্থলী প্রাচীরে অবস্থিত গ্যাস্ট্রিন গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। এটি হাইড্রোক্লোরিক ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অন্য নালী থেকে পাকস্থলীতে খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি করে। সিক্রেটিন অন্ত্রের মিউকোসা থেকে হরমোন ক্ষরণ করে। এর প্রভাবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। এটি পাকস্থলী প্রাচীরকে পেপসিন এনজাইম ও যকৃৎকে ক্ষরণে উদ্দীপ্ত করে। এটি প্রথম আবিষ্কৃত হরমোন। এর অপর নাম প্যানক্রিওজাইমিন। এটি পিত্ত থেকে পিত্ত বের করে হতে উদ্দীপনা যোগায়। এই হরমোনটি পাকস্থলী অন্ত্রের মিউকোসাতে অবস্থিত ডি কোষ থেকে ক্ষরিত হয়। গ্যাস্ট্রিন সংকোচন হ্রাস করার জন্য গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড বলা হয়। লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে? আন্ত্রিক রসে এনজাইম ও মিউকাস ক্ষরণ করে। ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আন্ত্রিক রসে এনজাইম ও মিউকাস ক্ষরণ করে। বেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড গ্লুকাগন নামক পেপটাইড, প্যানক্রিয়েট পলিপেপটাইড, গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইড, গ্লিডিন এবং পেপটাইড মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে। গুরুত্বপূর্ণ ছক। বিলাই হচ্ছে পরিশোষণের একক। মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ বিলাই। বিলাইয়ের শোষণতলের মোট ক্ষেত্রফল প্রায় 10 বর্গমিটার। বিলাইয়ের আবরণী টিস্যুর কোষগুলো আবার শুকনো অভিক্ষেপ থাকে, সেগুলোকে মাইক্রোবিলাই। এগুলো একত্রিত হয়ে পরিতলে ব্রাশ বর্ডার সৃষ্টি করে, শোষণতলে আরও বাড়িয়ে দেয়। স্নেহদ্রব্যের সরল উপাদানগুলো বিলাইয়ের ল্যাকটিয়ালের মধ্যে শোষিত হয়ে লসিকাতন্ত্রে প্রবেশ করে। খাদ্য শোষণের প্রধানত দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। নিষ্ক্রিয় শোষণ বিভাগীয় শক্তি, তাতে যেমন এটিপি এর প্রয়োজন হয় না। সক্রিয় শোষণ বিভাগীয় শক্তির প্রয়োজন হয়। কার্বোহাইড্রেট বা শর্করা শোষণ। ক্ষুদ্রান্তের যে জুনাম অংশে বিলাই প্রাচীর এপিথেলিয়াম কোষে সক্রিয় শোষণ বা ব্যাপন ক্রিয়ায় গ্লুকোজ ও অন্যান্য সরল উপাদান শোষিত হয়ে যা রক্তজালকের মাধ্যমে পোর্টাল সংবহনতন্ত্রে প্রবেশ করে। প্রোটিন বা আমিষ শোষণ। অ্যামিনো অ্যাসিড ক্ষুদ্রান্তের ডিউডেনাম এবং জেজুনাম অংশে বিলাইয়ের প্রাচীরের এপিথেলিয়াম কোষ দ্বারা সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়া শোষিত হয়ে রক্তজালকের মাধ্যমে পোর্টাল সর্বতন্ত্রে প্রবেশ করে। মাইসেলি কাইলোমাইক্রন। ক্ষুদ্রান্ত এই পানি শোষণের প্রধান স্তর। সাধারণত প্রতি ঘন্টায় 400 থেকে 800 মিলিলিটার পানি শোষিত হয়। শোষণের পর অবশিষ্ট পানি বৃহদন্ত্রে প্রবেশ করে। 70 থেকে 80% পানির শোষণ ঘটে বৃহদন্ত্রে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন ডি ই কে ক্ষুদ্রান্তে বিলায়ে শোষিত হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন সি ও কয়েক প্রকার ব্যাপন ও সক্রিয় প্রক্রিয়া ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশে শোষিত হয়। বৃহদান্ত্র দৈর্ঘ্য 1.5 মিটার। সিকাম মাঝের উল্টো ইউ আকৃতির অংশটি হলো কোলন। পেছনের পায়ু সংলগ্ন থলি আকৃতির অংশটি হলো মলাশয়। সিকামের সাথে একটি বদ্ধ ধরনের থলি যুক্ত থাকে, এর নাম অ্যাপেন্ডিক্স। কোলনের আবার 4টি অংশ আছে: ঊর্ধ্বগামী কোলন, অন্নপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। বৃহদান্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, প্রায় 500 জাতির মৃতজীবী ব্যাকটেরিয়া হিসাবে বাস করে। বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে ও B2 ফলিক অ্যাসিড উৎপন্ন করে। ক্ষুদ্রান্ত থেকে আগত পরিপাক পর্যায়ে অবস্থিত পানির পরিমাণ 70 থেকে 80% অভিস্রবণের মাধ্যমে বৃহদন্ত্রে শোষিত হয়ে কঠিন মলের আকার ধারণ করে। ক্ষরণ। বৃহদন্ত্রে মিউকাস স্তরে অবস্থিত গবলেট মিউকাস ক্ষরণ করে বৃহদন্ত্রের অভ্যন্তরে ভাগকে পিচ্ছিল করে। দৈনিক 350 গ্রাম তরল মণ্ড বৃহদন্ত্রে প্রবেশ করে। মণ্ড থেকে শোষণের মাধ্যমে প্রায় 135 গ্রাম আর্দ্রমল উৎপন্ন হয়। যে প্রক্রিয়া খাদ্যের অপাচ্য অংশ মলরূপে দেহের বাইরে গত হয়ে থাকে। মলত্যাগ বা ডিফিকেশন বা ইজেশন। খাদ্যের অপাচ্য ঘোষিত দেহের মূল্যহীন বস্তুকে রাফেজ বলা হয়। সময়ের ভেতর ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে বিভিন্ন সালফার গঠিত গ্যাস উৎপন্ন হয় এবং মল দুর্গন্ধ হয়। মলাশয়ের প্রবেশের ফলে মলাশয়ের প্রাচীরে যে চাপ সৃষ্টি হয়ে থাকে ডেডিকেশন প্রত্যাবর্তী ক্রিয়া বলে। পূর্ণবয়স্ক মানুষের দিনে 1বার কিংবা 2বার, আর শিশুরা বেশ কয়েকবার মলত্যাগ করে।
স্থূলতা অংশ ইম্পর্টেন্ট, আমরা ইনশাল্লাহ স্থূলতা অংশটা নিজ দায়িত্বে দেখে নেব। স্থূলতার অংশের প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো লাইন থেকে কোশ্চেন আসতে পারে। এই নতুন অ্যাড করা পুষ্টিতন্ত্রের কয়েকটি রোগ অংশটাও দেখে নেব, এটা পার্টটা নতুন অ্যাড করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।